আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ দিবস ঘোষণায় হাদির হুঁশিয়ারি। এদিকে ইউসুফ আলাইহিসসালামের কবরে ইহুদিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। এবং সর্বশেষ জানাবো আদালতেও শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন বাংলাদেশ দিবস ঘোষণায় হাদির হুঁশিয়ারি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ও 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বক্তব্যে হাদী হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার 8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস পালন করলে আমরা সারা দেশে বিপ্লব বেহাত দিবস পালন করব। ছবিতে হাদির হাতে লাল কার্ড দেখা যায়। মনে করা হচ্ছে এটি সরকারের এমন সিদ্ধান্তের প্রতি লাল কার্ড প্রদর্শন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণ অভ্যুত্থানের চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতি বছর যথাযথভাবে এই 3 দিন দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ক শ্রেণীভুক্ত এবং অপর 2 দিবস খ শ্রেণীভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। ইউসুফ আলাইহিসসালামের কবরে ইহুদিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ। ফিলিস্তিনের নাবুলুস শহরে অবস্থিত নবী হযরত ইউসুফ আলাইহিসসালামকে ওয়াসাল্লামের কবর জিয়ারতে যান একদল ইসরায়েলি। এ সময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয়। এতে 2 দলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে শুক্রবার 27 জুন এই তথ্য জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলেছে, সংঘর্ষে জড়িত ইসরায়েলরা মূলত শুভ বনিম নামক একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যারা নেতৃত্ব দিচ্ছেন যৌন অপরাধে দণ্ডিত রাবি এলিয়াজার বারল্যান্ড। সংঘর্ষের খবর পেয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ইসরায়েলদের উদ্ধার করে। তবে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম হায়ং বলেছে, সংঘর্ষের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশই প্রথমে ওই ইসরায়েলের উদ্ধার করে এবং পরে তাদের আইডিএফ এর কাছে হস্তান্তর করে। ওয়াল্লার প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষের খবর জানার পর ইসরায়েলিদের আরো কয়েকটি দল নাবলুসে প্রবেশের চেষ্টা করবে, তবে শহরের প্রবেশ পথে তাদের আটকে দেয় আইডিএফ। ওয়াল্লা সাংবাদিক মাধ্যমে বরাতে জানা গেছে, হযরত ইউসুফ আলাইহিসসালামের ওয়াসাল্লামের কবরের কাছাকাছি এলাকায় ইসরায়েলের পথরোধ করেন ফিলিস্তিনি বাসিন্দারা। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন ইসরায়েলি আহত হন। পরিবর্তিত সব ইসরায়েলকে ওই এলাকা থেকে উদ্ধার করে পুলিশ হস্তান্তর করা হয়। এই ঘটনা তদন্তকারীদের স্থানীয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, মুসলমান ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই হযরত ইউসুফ সম্মানীয় নবী। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও নাবলুসের সেই সমাধিকে অনেক মুসলমান ইউসুফ আলাইহিসসালামের মনে করেন না। তাদের দাবি হযরত ইউসুফ নয়, এখানে 18 শতকের মুসলিম পণ্ডিত শেখ ইউসুফ দাউইকতকে সমাহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। বহুল আলোচিত প্রত্যাখ্যিত জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার বিষয়টি শীঘ্রই জনগণের সামনে আরো স্পষ্ট হতে পারে। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের 1-to-1 বৈঠকের মধ্য দিয়ে এমন আভাস মিলেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন এমনটি মনে করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কোনো তরফ থেকে ব্রিফ করা হয়নি। প্রসঙ্গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1-to-1 বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সব প্রস্তুতি শেষ করে গেলে 2026 সালের পবিত্র রমজান মাসে শুরু হওয়ার আগেই সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। লন্ডনে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, সঠিক তারিখ নির্ধারণে আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন কমিশন শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। এদিকে
15 জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচে দপ্তরের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরউদ্দিন সাংবাদিকদের এই প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে, তখন নির্বাচনের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে বিএনপি সহ আরো কয়েকটি দলের নেতাদের বিভিন্ন সভায় সরকারকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে নির্বাচনের কমিশনকে জানাতে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার 1-to-1 বৈঠকের সামনে এসেছে। এই থেকে ধারণা করা যাচ্ছে এটি লন্ডন বৈঠকের ফলো আপের অংশ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এই সাক্ষাতের পর জাতীয় নির্বাচন তফসিলের আগে একটি সুনির্দিষ্ট ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। এমন হতে পারে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সারমর্ম তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার ফুল কমিশনের সঙ্গে বৈঠক করতে পারেন। ফলে প্রকৃত তথ্য জানতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে বৈরি। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান যুগান্তরকে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের সংবিধানে যে নিয়ম ছিল সেটা এখন আর কার্যকর নেই। সে কারণে আমরা ধারণা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসি সরকারের নির্দেশনা পেয়েছেন এবং সেটা অফিসিয়ালি ফেব্রুয়ারির আগেই কথা জানিয়েছেন। এখন নির্বাচন কমিশনের সুবিধা মতো একটা ঘোষণা দেবে, আমরা মনে করি বেশি দেরি করবে না। ডক্টর জাহেদুর রহমান আরো বলেন, নির্বাচন কমিশনের এর আগে ডিসেম্বরের জন্য প্রস্তুত থাকার কথা ছিল, এটা তারা বলেছেও, কারণ প্রধান উপদেষ্টা কিন্তু ডিসেম্বরে নির্বাচন হতে পারে তার বক্তব্য এটা আছে। সুতরাং নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতি নিয়েও নিচ্ছিল, এখন হয়তো অফিসিয়ালি ফেব্রুয়ারির কথা জানিয়েছে। আমরা মনে হয় এখনই সরাসরি ঘোষণা দিয়ে দেবে তা হয়, এখনই সরাসরি ঘোষণা দিয়ে দেবে তা নয়, সুবিধাজনক সময় দেখে হয়তো ঘোষণা দেবেন। আরেক রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান যুগান্তরকে বলেন, লন্ডন বৈঠকের পর দুই পক্ষ থেকে বলা হয় আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সেখানে ফেব্রুয়ারি বিষয়ে একটা আভাস ছিল। বিশেষ করে যে সময় বৈঠক শেষে যৌথ ব্রিফিং থেকে বলা হয় শিগগিরই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। ফলে প্রধান উপদেষ্টা ও সিইসির এই বৈঠকও বিষয়টি যে প্রধান আলোচ্য বিষয় তা নির্দ্বিধায় বলা যায়। আদালতে শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতি মামলার সাক্ষ্য পৌঁছানোর আবেদন খারিজ করে দিয়েছেন জেরুজালেমের একটি জেলা আদালত। রাজ্যের অ্যাটর্নি অফিস সেই পদক্ষেপের বিরোধিতা করার পর এমন সিদ্ধান্ত নেন আদালত। ইরানের সঙ্গে সম্প্রতি সংঘাতের পর দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়ার কথা বলে নেতানিয়াহু 2 সপ্তাহের জন্য শুনানিতে অনুপস্থিত থাকার অনুমতি চেয়েছিলেন, তবে আদালত তার এই আবেদন ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। এই খবর জানায় দ্য টাইমস অফ ইসরায়েল। বৃহস্পতিবার 26 জুন নেতানিয়াহু আইনজীবী আদালতে এই আবেদন জমা দেন। এতে বলা হয়, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তা সংক্রান্ত জরুরি বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে, তাই আগামী 2 সপ্তাহের শুনানি স্থগিত করা হোক। শুক্রবার প্রকাশিত এক রায়ে জেরুজালেমের জেলা আদালত জানান, আবেদনকারী অনুরোধের পক্ষে কোনো বিস্তারিত যৌক্তিকতা বা ভিত্তি খুঁজে পাওনি, তাই শুনানি বদলের আবেদন মঞ্জুর করা সম্ভব হচ্ছে না। 2 দিন আগে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান এই মামলাকে একটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত। উল্লেখ্য, গত 24 জুন যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের সঙ্গে ইসলামের সংক্ষিপ্ত যুদ্ধের অবসান ঘটে। এই সংঘাতে সমর্থনের জন্য নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় নেতানিয়াহু শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তার সমর্থকদের মতে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলা করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে যত মামলা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 3টি দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ বলা হয়েছে, তিনি তার স্ত্রী সারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে কয়েকজন শতকোটিপতির কাছ থেকে প্রায় $2,60,000 মূল্যের বিলাসবহুল সামগ্রী, দামি চুরুট, গয়না ও শ্যাম্পেন উপহার হিসেবে গ্রহণ করেছেন। অন্য 2 অভিযোগ, তার বিরুদ্ধে 2 ইসরায়েলি সংবাদ মাধ্যমে নিজের পক্ষে অনুকূল সংবাদ প্রকাশ করার জন্য প্রভাব খাটানোর চেষ্টা করার কথা বলা হয়েছে। 2022 সালের শেষের দিকে পুনরায় ক্ষমতায় আসার পর নেতানিয়াহু সরকার বিচার বিভাগীয় সংস্কার একটি ব্যাপক পরিকল্পনা প্রস্তাব করে। সমালোচকদের মতে এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো আদালতে দুর্বল করে প্রধানমন্ত্রী ক্ষমতাকে পাকাপোক্ত করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।